শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, তাজমহলে হামলার আশঙ্কা। আকাশপথে তাজমহলে হামলার আশঙ্কায় তাজমহলের নিরাপত্তা বাড়লো। তাজমহলকে আগলাতে বিশেষ অ্যান্টি ড্রোন সিস্টেম, নিরাপত্তার দায়িত্বে ছিল সিআইএসএফ, উত্তরপ্রদেশ পুলিশ। এবার তাজমহলের নিরাপত্তায় আরো অত্যাধুনিক স্তর, অ্যাডভান্সড ড্রোন নিউট্রালাইজেশন টেকনোলজির ব্যবহার। কেন বাড়ল তাজমহলের নিরাপত্তা? কারণ শনিবার তাজমহলে বোমাতঙ্ক বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাওয়ার পরই তাজমহলের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ পাকিস্তানের টার্গেট বারবার ভারতের ধর্মস্থান। পাক জঙ্গি ঘাঁটি ভেঙেছে ভারত, আর এবার পাকিস্তানের টার্গেট ভারতের ধর্মস্থান। आतंकवादियों ने पहलगाम में आतंकवादी घटना को अंजाम देकर भारत की सामाजिक एकता को तोड़ने का भी प्रयास किया गया है। उन्होंने भारत के माथे पर वार किया, हमने उनकी छाती पर वार किया है और छाती पर घाव किया है। आतंकियों ने भारतीयों को धर्म पूछकर मारा, तो हमने आतंकियों को उनका कर्म देखकर मारा है। उन्होंने धर्म देखकर बेगुनाहों की जान ली, यह पाकिस्तान का कर्म था। हमने कर्म देखकर उनका खात्मा किया, यह हमारा भारतीय धर्म है। ভারতের ধর্মস্থানকে টার্গেট করেছে পাকিস্তান। অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলার চেষ্টা পাকিস্তানের। উপত্যকায় বেছে বেছে ধর্মস্থানকে টার্গেট পাক সেনার। 8 मई की सुबह को अंधेरे में पाक ने अनुमान अनुसार ड्रोन और मिसाइल के जरिए से सभी सैन्य एवं सिविल ठिकानों पे और खास तौर पे गोल्डन टेम्पल पे भारी तादाद से ड्रोन का हमला किया। क्योंकि हम इसके लिए तैयार थे, तो भारतीय सेना के आर्मी एयर डिफेंस के सतर्क और सशक्त योद्धाओं ने पाकिस्तान के नापाक इरादों को पूरी तरीके से ध्वस्त करते हुए ड्रोन और मिसाइल हमले को पूरी तरह से विफल कर दिया, और हमने गोल्डन टेम्पल पे एक आंच भी नहीं आने दी। পাকিস্তানের টার্গেট ভারতের ধর্মস্থান। কেন এই কথা বলা হচ্ছে? কারণ যদি আমরা পেহেলগাঁও হামলা দেখি 22 এপ্রিল, বারবার ধর্মকে টার্গেট করছে পাকিস্তান। পেহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন পাক জঙ্গিদের। আর 22 এপ্রিলের ঘটনা সারা বিশ্ব দেখেছে, যে যেখানে ধর্ম জেনে খুন করা হয়েছে আর ধর্ম জেনে খুন পাক জঙ্গিদের। পুঞ্চে একের পর এক গুরুদ্বারে হামলা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুঞ্চে সেখানেও একের পর এক গুরুদ্বারা হামলা পাক সেনার। পুঞ্চে মন্দির লক্ষ্য করে পাক সেনার গোলাগুলি। শুধু তাই নয়, যে ছবি আপনারা দেখছেন পুঞ্চের ছবি, জম্মুর পুঞ্চ সেখানের ছবি। পাক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির, যে ছবি দেখাচ্ছি আপনাদের। ধর্মের পর পাক টার্গেট সৌধ, কারণ এরপরেও স্বর্ণ মন্দিরে মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। স্বর্ণ মন্দির ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। স্বর্ণ মন্দির ধর্মের পর টার্গেট সৌধ তাজমহল। কেন এই কথাটা বলছি? তার কারণ পাক হামলার আশঙ্কায় ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল স্বর্ণ মন্দির। মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। ধর্মের পর এবার টার্গেট সৌধ তাজমহল। 9 মে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কি বলেছিলেন? নিন্দা করেছিলেন তীব্র। শোনাবো তার বক্তব্য। We saw in the Pahalgam attack, Pakistan is again trying desperately to impart a communal hue to the situation. Pakistani side targeting and shelling places of worship with a particular design. This includes gurdwaras, these convents and temples. This is a new low even for Pakistan. আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেলের সঙ্গে। একের পর এক এই যে মন্দিরকে টার্গেট করা হচ্ছে, গুরুদ্বারাকে টার্গেট করা হচ্ছে, ধর্মস্থান টার্গেট করা হচ্ছে, এবার টার্গেট সৌধ। কি বলছেন তিনি, শুনুন। পাকিস্তানের যে অবস্থা, ওরা একটা ডেসপারেট মোডে চলে গেছে এবং একটা কমিউনাল ডিসহারমনি করে দেওয়ার চেষ্টা ইন্ডিয়ার মধ্যে, এবং সেই কারণে ওরা ধর্মস্থলগুলো
যেগুলো ইম্পর্টেন্ট ভিএ আছে, ভালনারেবল এরিয়াজ আছে, ভালনারেবল পয়েন্ট আছে, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে আমাদের দেশে, সেইগুলোকে টার্গেট করার চেষ্টা করছে। অবাক হবেন না ও যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালও টার্গেট করার চেষ্টা করে। তো আমাদেরকে সব দিক দিয়ে রেডি থাকতে হবে। কিছুতেই ওর ডিজাইন অফ ব্যাটলটাকে আমরা কিছুতেই মানে হতে দেবো না, মানে সাকসেসফুল হতে দেবো না। সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদেরকে তো আরো স্ট্রং স্টেপস নেওয়া দরকার, এবং আমরা নিচ্ছিও। এবার যে খবরের দিকে নজর রাখবো, খবর দিনভরে বাংলাদেশে ফের উস্কানি। ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসি কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কে দেওয়া বরাত বাতিল করেছে বাংলাদেশ। আরো বিস্তারিত বলবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগেই কলকাতাতে জিআরএসির সঙ্গে একটা চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক, এবং কথা ছিল বাংলাদেশের জন্য ওশেন গোয়িং টাগ বিশেষ ধরনের একটা জাহাজ নির্মাণ করে দেবে এই সংস্থা, এবং এর জন্য প্রায় 180 কোটি টাকার চুক্তি হয় এর মধ্যে। তো আচমকা সেই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। যে টাগ বোট এগুলো মাঝ সমুদ্র থেকে আকারে বড় জাহাজ যেটিকে আছে সেটিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, এবং বাংলাদেশ এই ভারতীয় সংস্থাকে জাহাজ তৈরি করতে দিয়েছিল। তার দৈর্ঘ্য ছিল 61 মিটার, প্রস্থ ছিল হচ্ছে 15.8 মিটার হওয়ার কথা ছিল, এবং গভীরতা হওয়ার কথা ছিল প্রায় 60 মিটার পর্যন্ত। এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ ছিল। তো জাহাজের অর্ডার হঠাৎ কোনো বাতিল করা হলো, তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কোনো বক্তব্য বা ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে যেহেতু শেখ হাসিনার সময়কার আমলের অর্ডার, যেহেতু তারা এগুলো বাতিল করছে, সেই কারণে এটিকে তারা বাতিল করে দিতে পারে। বাংলাদেশের এই আচরণকে ঘিরে নানা প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। বেশ আবির। বাংলাদেশের ধর্মগুরুকে প্রার্থী, জামাতের কট্টরপন্থী আমির হামজাকে প্রার্থী। কুষ্টিয়া থেকে জামাতের প্রার্থী আমির হামজা। বাংলাদেশের নির্বাচনের দিন ঘোষণার বালাই নেই, তার আগেই কট্টরপন্থী আমির হামজাকে প্রার্থী ঘোষণা। আমির হামজার সঙ্গে জঙ্গি যোগ স্পষ্ট। বারবার তার নামে জঙ্গি যোগ উঠে এসেছে, এবং ভারতের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বারবার সামনে এসেছে। সেই আমির হামজা, তার সঙ্গে জঙ্গি যোগ যেমন স্পষ্ট, ভারতের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বারবার তার বক্তব্যে উঠে এসেছে। সেই কট্টরপন্থী আমির হামজাকে প্রার্থী ঘোষণা করেছে ভোট ঘোষণার আগেই। পদ্মা পারে ভোট প্রহসন। ভোটে না জিতেই হাতে ক্ষমতা। বারবার ভোটের কথা বললেও তা করতে পারেনি মোহাম্মদ ইউনূস। এবার ডেডলাইন 2026 সালের জুন। এতে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ। সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অডিও বার্তায় আবারও নিশানা করেছেন ইউনূসকে। নির্বাচন হতে পারে স্যার, এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবেন, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, যেটা চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। 2024 সালের অগস্ট থেকে বাংলাদেশের তদারকি সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তার সরকার যে কোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি। এই করতে করতে 10 মাস কেটে গেল, আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউনূস, শুধু তারিখ পে তারিখ। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ, ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। আজও ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নাকি আবার পেছাবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে, এটা কিন্তু খানিকটা চাপের মুখে পড়েই দিয়েছেন, এবং ইন্টারনাল লেজিটিমেসি যাতে অ্যাকোয়ার করে, এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনিসের ওপর কোন রকম আর ফার্দার চাপ যাতে না আসে। আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইউনিস সরকারের এরকম একটা সিদ্ধান্ত। গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস।
ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই, আজও ভোট হয়নি। এখন ইউনূস 26 জুনের কথা বলছেন, আর এতেই ক্ষুব্ধ বিএনপি, জামাত সহ নানা সংগঠন। তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গড়তে বড় ভূমিকা নেয়। শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি, জামাত। বছর ঘুরলেও সেটা হয়নি। এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। কালচার অফ রোড ম্যাপ, শুধু একটা রোড ম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific road map we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোড ম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোড ম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of road map. এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায় তিনি নাকি প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান। অনেকে মনে করেন এসব আসলে ইউনূসের কৌশল, পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা। একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ ইউনূস। শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে, আর 2 নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। কবে হবে রোডম্যাপ, আর কবে হবে ভোট, আর কতদিন তদারকি সরকার চলবে? বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন। এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেই সুর চড়াচ্ছেন। শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। জঙ্গিদের উপর নির্ভর করেই, তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। জনগণের ভোটে নির্বাচিত, আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে, সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলচুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। নিউজ 18 বাংলা।